2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের 71-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোন সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকারের প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনে রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে। সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো, এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয় দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না। আবার অনেকে মনে করেন, বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয় সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন, নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজেই এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। শাহদিন মালিকের আশঙ্কা, একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, নিজেদের শঙ্কা আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন, নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে? 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন। 2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার।
প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে, সেটার বাস্তবায়নে? কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকে।